আপু, রাস্তায় দাঁড়িয়ে হিসু করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি একটা মেয়ে হয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করতেছেন? নীলিমা রাস্তার একপাশে দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরে ফোনে কার সাথে যেন কথা বলতেছে। এমন সময় পেছন থেকে এই কথাটা বলে উঠল। নীলিমা পেছনে ফিরতে দেখতে পেল নিলয় দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখে নীলিমা কিছুটা রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, এই পিচ্চি ছেলে, তুই কি বললি? আমি ওইদিকে ঘুরে হিসু করতেছি, তুই কখনো দেখেছিস মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করে? দেখবো না কেন? এই যে আপনি মাত্র শিশু করলেন, আপনার প্যান্ট ভিজা। এই বলে নিলয় তার পকেটে থাকা বোতলটা বের করে নীলিমার প্যান্ট ভিজিয়ে দিল। নীলিমা রেগে গিয়ে যেই নিলয়কে ধরতে যাবে এমন সময় নিলয় দৌড়ে পালিয়ে যাইতেছে আর বলতেছে, এই সবাই দেখো, কত বড় একটা মেয়ে হয়ে হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছেলেদের মতো হিসু করতে গিয়ে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলেছে। ছি ছি ছি। নিলয়ের কথা শুনে আশেপাশের কয়েকটা ছেলে চলে আসলো। এসে দেখে নিলয়ের কথা একদম ঠিক। সব ছেলেরা ছিছি করতেছে। নীলিমা ওইখান থেকে তাড়াতাড়ি করে একটা রিক্সা নিয়ে চলে আসলো বাসায়। অন্যদিকে নিলয় দাঁড়িয়ে আছে তার বন্ধুদের সাথে আর বলতেছে, কিরে, কেমন দিলাম মেয়েটাকে? মেয়েটার মুখ তো রাগে লাল টমেটোর মতো হয়ে গিয়েছিল। লাল হবে না মানে? তুই যা দিয়েছিস, মেয়েটা লজ্জায় 3 দিন বাড়ি থেকে বের হবে না। আবার যদি সামনে পাস ওই মেয়েকে, আবার না হয় একটু নাচিয়ে দিস। তুই তো আবার নাচাতে খুব ভালোবাসিস, হ্যাঁ? নিলয় তার বন্ধুদের সাথে কথা বলতেছে। এমন সময় সামনের দিকে তাকাতেই দেখতে পেল নীলিমা আসতেছে, হাতে একটা লাঠি এবং তার সাথে তার বান্ধবীরাও আছে। নিলয় মামা, তুই এইখান থেকে পালিয়ে যা, না হলে মেয়েটা তোকে আজকে মেরেই ফেলবে। দেখ দেখ কি কি নিয়ে আসতেছে। তুই মামা এখান থেকে পালিয়ে যা যদি বাঁচতে চাস। নিলয় ওখান থেকে পালিয়ে যেতে লাগলো। অন্যদিকে পেছন থেকে নীলিমা নিলয়কে উদ্দেশ্য করে বলতেছে আর দৌড়াচ্ছে নিলয়ের পেছনে পেছনে। ফাজিল কোথাকার! এই পিচ্চি, দাঁড়া বলতেছি এখানে। যদি আজকে এখানে না দাঁড়াও তাহলে তোর খবর আছে। তোকে যেখান থেকে পারবো সেখান থেকে তুলে নিয়ে আসবো। বাড়িতে চলে গেলেও তোকে সেখান থেকেও তুলে নিয়ে আসবো। আমাকে ধরতে পারলে তো আপনি নিয়ে যাবেন, আগে আমাকে ধরে দেখান, এরপর না হয় বলবো যে আমাকে নিয়ে যান। এই বলে নিলয় দৌড়াতে দৌড়াতে ওইখান থেকে চলে গেল তার বাসায়। অন্যদিকে নীলিমা ফোন দিল তার বান্ধবীদের। বেশ কিছুক্ষণের মধ্যে নীলিমার বান্ধবী চলে আসলো নীলিমার কাছে। নীলিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে নীলিমা, কি হয়েছে? তুই হঠাৎ এত জরুরি আমাদেরকে ডাকলি কেন? সমস্যা হয়েছে নাকি? সমস্যা মানে? অনেক বড় সমস্যা। একটা সমস্যা হয়েছে। একটা পিচ্চি ছেলে আমাকে এমন ভাবে লজ্জা দিয়েছে, ওই ছেলেকে তোদের ধরে আনতে হবে। তোকে আবার কিভাবে শরম দেবে? তুই তো সব কিছুতেই ঠিকঠাক আছিস, তোকে আবার শরম দিয়েছে? এটা কোনো কথা হলো? আর কোন ছেলেটা শরম দিয়েছে? ছবি থাকলে ছবি দেখা। ছেলেটার ছবি নেই, তবে এই দিক দিয়ে পালিয়ে গেছে। তোরা যে করেই হোক ওই ছেলেটাকে ধরে নিয়ে আসবি। দরকার পড়লে এই এলাকার যত ছেলে আছে সব ছেলেদেরকে ধরে নিয়ে আসতে হবে তোদের। তুই মনে হয় পাগল হয়ে গেছিস, তাই না রে? এই এলাকার সকল ছেলেদেরকে ধরে নিয়ে আসলে আমাদের নামে থানায় কেস হয়ে যাবে। আমরা পারবো না। দরকার পড়লে তুই তোর সমস্যার সমাধান কর। তোরা বলতে চাইছিস যে আমাকে হেল্প করতে পারবি না, তাই তো? ঠিক আছে, তোদের হেল্পের দরকার নেই, আমি আমার কাজ একাই করতে পারবো। এই বলে নীলিমা ওইখান থেকে চলে আসলো এলাকার ভেতরে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে দেখতেছে, কিন্তু পাইতেছে না নিলয়কে। অন্যদিকে নিলয় তার বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খাইতেছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, কিরে, তুই নাকি রাস্তাঘাটে মেয়েদেরকে ইপটিজিং করিস? গতকালকে পাশের বাসার সখিনা ভাবির মেয়ে বলে গেছে তুই নাকি তাকে ইপটিজিং করেছিস। আমার মতো এত ভদ্র ছেলেকে এত বড় মিথ্যা অপবাদ দিয়েছে, আমি এটা মানি না। তুমি তাকে ডাক দাও, আমি তাকে জিজ্ঞেস করতে চাই কিভাবে ইফটিজিং করেছি। এই পিচ্চি নিরীহ ছেলের উপর কেন সবাই অত্যাচার শুরু করেছে বুঝতেই পারতেছি না। তুই যে কত জাউরা এইটা আমি খুব ভালো করেই জানি।
বন্ধুদের সাথে থাকতে থাকতে তুইও বাদরামি শিখে গিয়েছিস। তোকে যে আমি কি করতে মন চায় মাঝে মধ্যে থাক, বললাম না। নিলয় খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো তার রুমে। অন্যদিকে নীলিমা পুরো এলাকা খুঁজে ফেলেছে, কিন্তু নিলয়কে পায় নাই। সারাদিন খোঁজাখুঁজি করে বিকেল বেলা চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সোফায় বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে মরিয়ম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মরিয়ম বলতে লাগলো, এই নীলিমা, তুই এক কাজ কর, বিকেলবেলা তো পার্কে অনেক ছেলেরা বসে থাকে, ওই এলাকার পার্কে যাব আমরা আজকে। যদি ওই ছেলেটা থাকে তাহলে ওই ছেলেকে দৌড়ে আমরা না হই উচিত একটা শিক্ষা দিয়ে দিব। ঠিক আছে, তুই এক কাজ কর, বিকেল 5টার সময় আমরা না হয় ওই জায়গায় যাব। তোরা রেডি হয়ে থাক, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে, আর তো বেশি সময় বাকি নেই। এই বলে মরিয়ম চলে আসলো বাহিরে। অন্যদিকে নিলয় তার বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসলো সেই পার্কে। বসে বসে আড্ডা দিতেছে। এমন সময় তানভীর নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে নিলয়, তোর কি অবস্থা? আগে তো দেখতাম তুই খুব ভালোভাবে চলাচল করতে পারতি, এখন তো দেখি তুই অনেক বাদর হয়ে গেছিস। শালা, তোরা আমার ওস্তাদ হয়ে আজকে তোরাই এই কথা বললি? তোদের তো এখন নাপা ট্যাবলেট খাইয়ে মেরে ফেলা উচিত ছিল। তোরা নিজেরাই আমাকে এসব শিখিয়ে এখন বলতেছিস? আমি আবার কখন শিখালাম? শালা, এখন মিথ্যা কথা বললে কানের নিচে 2টা লাগিয়ে দিব, পরে বুঝতে পারবি। এখানে কেন রেখেছিস সেটা বল আগে। কেন ডেকেছিস সেটা বলছি। তুই কি সকালবেলা কোনো মেয়েকে কিছু বলেছিস? হ্যাঁ, বলেছিলাম। মেয়েটা রাস্তার উল্টো দিকে ঘুরে ফোনে যেন কার সাথে কথা বলছিল। আমি ভাবছিলাম মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করতেছে। এটার জন্য বলেছিলাম অনেক কিছু। ওই মেয়েটা আমাকে কিছুক্ষণ দৌড়ালো, কিন্তু পরে আর আমাকে পায় নাই। কেন, কি হয়েছে? আর তুই জানলি কি করে যে এরকম একটা কিছু হয়েছে? শালা, তুই যাকে খারাপ কথা বলেছিস সে হচ্ছে আমাদের এলাকার মিথিলা আপু, সবার সিনিয়র আপু। আমরা তাকে সিনিয়র আপু বলে সম্মান করি। আর তুই কিনা সেখানে ওই মেয়েটাকে বাজে একটা কথা বলেছিস। সে তো পুরো এলাকা খুঁজে বেড়াচ্ছে তোকে। এমনটাও হতে পারে এখানেও চলে আসতে পারে। তোর যদি ভাগ্য ভালো হয় তাহলে দেখ আজকেও এখানে নাও আসতে পারে। শালা, সামান্য একটু কথার জন্য যদি এইরকম করতে পারে ওই মেয়েটা, তাহলে আমার মনে হয় বাসরাতে জামাই পিটাইতেও সে ভুলবে না। এটা একদম ঠিক কথা বলেছিস, কিন্তু আমার তো ভয় হচ্ছে যদি তোকে আমাদের সাথে দেখে তাহলে তো আমাদেরও আর আস্ত রাখবে না। আরে শালা, তোরা চিন্তা করিস না, ভয় পাস না। আমি তোদেরকে ফাঁসিয়ে দিয়ে না হয় চলে যাব। তোরা এরকম ভাবে ভয় পাইলে চলবে? নিলয় এসব কথা বলতেছে। অন্যদিকে নীলিমা তার বান্ধবীদের নিয়ে চলে আসলো। পার্কে ভেতরে প্রবেশ করতেছে। এমন সময় নীলিমা বলতে লাগলো, এই ইলমা, দেখ তো, ওই যে ওইখানে একটা ছেলে বসে আছে অনেকগুলো ছেলের সাথে, দেখে তো মনে হচ্ছে সেটাই সেই ছেলে। নীলিমা, তুই সত্যি কথা বলছিস? এটাই সেই ছেলে? আর একটু ভালোভাবে দেখে বলতো এটাই সেই ছেলে কিনা। হ্যাঁ, এটাই সেই ছেলে, আমি একদম শিওর এটাই সেই ছেলে। তোরা ওই ছেলেকে ডেকে নিয়ে আয়, আমি ওইদিকে আছি। আমি গেলে হয়তো আমাকে দেখে পালিয়ে যাবে। তোদেরকে তো আর চেনে না, তোরা যা। ইলমা চলে আসলো নিলয়ের কাছে। নিলয়কে উদ্দেশ্য করে ইলমা বলতে লাগলো, এই ছেলে, তুমি একটু আমার সাথে এদিকে আসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। নীলিমা পিছনে ফিরতে দেখতে পেল ইলমা দাঁড়িয়ে আছে। ইলমাকে দেখে নিলয় এক লাফি উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, হ্যাঁ আপু, চলেন যাওয়া যাক। আর ওইদিকে না গিয়ে চলেন আমরা একটা কফি শপে চলে যাই। আপনি যেহেতু সিনিয়র আপু, আমাকে নিজে এসে ডাক দিয়েছেন, তাহলে তো আপনাকে 1 কাপ কফি খাওয়ানো যায়। হ্যাঁ, এটা তো খুব ভালো কথা বলেছো। ঠিক আছে, চলো তাহলে, সামনে একটা কফি শপ আছে, ওইখানে যাই। নিলয় ইলমার সাথে সাথে যেতে লাগলো। এই দিকেই ইলমা নীলিমাকে মেসেজে সবকিছু বলে দিল। ইলমা বসে বসে নিলয়ের সাথে কফি খাইতেছে। এমন সময়
নীলিমা পেছন থেকে এসে নিলয়ের শার্টের কলার চেপে ধরলো আর বলতে লাগলো, কি ব্যাপার পিচ্চি, এখানে বসে আমার বান্ধবীর সাথে মজা করে কফি খাওয়া হচ্ছে? বাহ, বেশ ভালো কথা, আমাদেরকেও কফি খাওয়াও। নিলয় নীলিমাকে দেখে চমকে গেল, মনে মনে বলতে লাগলো, এই রে, এখন কি করি? তানভীর তো আমাকে ইশারা করে কিছু একটা বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি তো বুঝি নাই। নাচতে নাচতে এই মেয়ের সাথে চলে এসেছি, এখন তো আমাকে মেরে ভর্তা বানিয়ে খেয়ে ফেলতে পারে এই রাক্ষসী মেয়ে। নিলয় এইসব কথাবার্তা বলতেছে, অন্যদিকে নীলিমা নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাকে মারধর করব না, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে পাপ্পি দিব। তোমার এই নরম নরম গালগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। জানেমান, আসো তোমাকে একটু আদর করে নিয়ে আসি আমার বাড়ি থেকে। আরে আপু, আগে কফি খাওয়া শেষ করেন, আমার তরফ থেকে কফি খাওয়াবো। আজকে আপনাদেরকে কফি খাওয়ানোর পর না হয় আমাকে নিয়ে আপনি আপনার বাসায় চলে যাবেন। ঠিক আছে, কফির অর্ডার দিয়ে আর তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। আমি আপনাকে ভয় পাই নাকি যে এখান থেকে পালিয়ে যাব? ভয় পাইলে তো সকালবেলা রাস্তায় আপনাকে ওইসব বলতাম না। এখন আপনি খুব ভালোভাবে কফি খাওয়া শেষ করেন, এরপরে না হয় আমাকে নিয়ে যা ইচ্ছা তাই কইরেন। নিলয় সবার সাথে হাসি মুখে কফি খাইতেছে। কফি খাওয়া শেষ করে নিলয় যেই উঠে চলে যেতে যাবে, এমন সময় নীলিমা নিলয়ের একটা হাত ধরে বলতে লাগলো, কিরে, কোথায় যেতেছিস? চুপচাপ এখানে বস। তুই না বলেছিস আমাকে ভয় পাস না, এখন ভয় পেয়ে চলে যেতেছিস কেন? এই নিলয় ভয় পেয়ে চলে যাওয়ার লোক না, আপনি একটু দাঁড়ান, আমি আপনার উপরে হিসো করি, যাতে কেউ না দেখে পারবেন দাঁড়াতে, যাতে কেউ না দেখে পারবেন দাঁড়াতে। ছি ছি, তাড়াতাড়ি ওয়াশরুম থেকে হিসু করে আয়। তোর মতো পিচ্চি ছেলের মুখে কিছুই আটকায় না, যদি আটকাতো তাহলে এখন সবার সামনে এসব বলতে পারতি না। আমার লজ্জা শরম নেই, আর আমি ছোট মানুষ, আমার লজ্জা শরম কোথায় থেকে থাকবে? 5 মিনিট বসেন, 10 মিনিটের ভিতরে আসতেছি। এই বলে নিলয় চলে আসলো ওইখান থেকে বাইরে। ওইটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে ভাইয়া, ওরা কফির টাকা দিবে, ওদের কাছ থেকে কফির টাকা নিয়ে নেবেন। আমি চলে যাইতেছি, ওরা যদি জিজ্ঞেস করে তাহলে বলবেন যে আমি বাসায় চলে গেছি। ঠিক আছে ভাইয়া, যান তাহলে এখন। নিলয় কফি শপ থেকে চলে আসলো তার বন্ধুদের কাছে। নিলয়কে আসতে দেখে তানভীর এবং বাকি সবাই অবাক হয়ে রইল। তানভীর নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে। তানভীরকে তাকিয়ে থাকতে দেখে নিলয় বলতে লাগলো, এই শালা, এইভাবে তাকিয়ে আছিস কেন? তোকে কি একবারও বলেছি এভাবে তাকিয়ে থাকার জন্য? আর ওই মেয়েটা আমার একটা বালও ছিঁড়তে পারে নাই। দেখছিস আমি এখনো তোদের সামনে দাঁড়িয়ে আছি। মামা, আমার বিশ্বাস হচ্ছে না, তোকে মারধর করলো না, এটা কোনো কথা হলো? ওই মেয়ে তো খুব সাংঘাতিক একটা মেয়ে, সবাইকে মারধর করে, কিন্তু তোকে মারধর করলো না, এটা বিশ্বাস হলো না আমার। শালাই দেখ, ওদের সাথে বসে আমি কফি খেয়েছি, দেখ ভিডিও করেছি তোদেরকে দেখানোর জন্য। তোরা তো বিশ্বাস করবি না, এটার জন্য ভিডিও করে নিয়ে এসেছি, তোরা দেখতে থাক। শালা, তুই একটা মাল, তোর কাছ থেকে আমাদের কিছু শিখতে হবে, না হলে এইভাবে সিনিয়র মেয়েদেরকে ঘুরাতে পারবো না। আমার মতো হওয়ার চেষ্টা করতে হলে আমার পা ধুয়ে পানি খেতে হবে। যদি পানি খেতে পারিস তাহলে আমার মতো হতে পারবি, আর যদি পানি না খেতে পারিস তাহলে কখনোই আমার মতো হতে পারবি না। ওয়াথু, শালা, তোর পা ধুয়ে আমি পানি খেতে কেন যাব? আজ পর্যন্ত আমি ফিল্টারের পানি ছাড়া আর কিছু খাই নাই, আর তুই বলতেছিস তোর পা ধুয়ে পানি খাবো? শালা, তুই না বললি এখন আমার মতো হবি? এটার জন্যই তো বললাম যে আমার পা ধুয়ে পানি খা, তাহলে হতে পারবি। যাই হোক, এখন আমি বাসায় যাই, সন্ধ্যা হয়ে এসেছে। বাসায় যদি আব্বু এসে আমাকে না পায় তাহলে আমার পাশায় বাড়ি পড়বে।
এই বলে নিলয় চলে আসলো বাসায়। অন্যদিকে নিলয়ের বন্ধু বান্ধবও যার যার বাসায় চলে গেল। ওইদিকে নীলিমা তার বান্ধবীদের সাথে বসে আছে। এমন সময় ইলমা নীলিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে নীলিমা, ছেলেটা সেই কখন ওয়াশরুমে গেছে, এখনো তো আসলো না? আবার পালিয়ে গেল না তো? আরে না, পালিয়ে কোথাও যাবে? পালিয়ে গেলে কালকে তো আবার ধরতেই পারবো। ছেলেটাকে আজকে আমার বাসায় নিয়ে এমন শিক্ষা দিব যাতে আর কোনোদিন এরকম খারাপ ব্যবহার না করতে পারে কারোর সাথে। ইলমা এইসব কথাবার্তা বলতেছে। নীলিমার সাথে বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নীলিমা বলতে লাগলো, ইলমা, ছেলেটা মনে হয় সত্যিই পালিয়ে গেছে। নীলিমা ইলমার সাথে কথা বলতেছে। এমন সময় ওইটার এসে নীলিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু বিলটা দেন, 2000 টাকা বিল হয়েছে। আমরা কেন বিল দিব? আমাদের সাথে যে ছেলেটা ছিল সেই ছেলেটা বিল দিবে। ছেলেটা ওয়াশরুমে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনাকে কে বলছে ছেলেটা ওয়াশরুমে গেছে? ছেলেটা তো এইখান থেকে চলে গেছে আর বলছে যে সে নাকি আপনাদের ছোট ভাই এবং বিলগুলো নাকি আপনারা দিবেন। ওইটারের কথা শুনে নীলিমা এবং তার বান্ধবীরা হাঁ করে তাকিয়ে রইল। নীলিমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ওয়েটার বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? তাড়াতাড়ি টাকা বের করেন, আপনাদের দেখেই তো মনে হচ্ছে পথের ফকির। তাড়াতাড়ি টাকা বের করেন, না হলে কিন্তু আমি আমার স্যারকে ডাকতে বাধ্য হব আর বলবো যে আপনারা টাকা দিচ্ছেন না। এই নেন টাকা, আর আমরা ভিখারি না যে আপনি এসব বলবেন। নীলিমা এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চলে আসলো কফি শপ থেকে বাহিরে। এমন সময় তামান্না নীলিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলিমা, ইলমা ঠিকই বলেছে, ওই ছেলেটা পালিয়ে গেছে। ওই ছেলেটাকে তো একটা শিক্ষা দিতেই হবে। ওই ছেলেটাকে শিক্ষা না দিলে শুধরাবে না। শিক্ষা মানে? তোদের কোনো কিছুই করতে হবে না। আমি আমার রুমে নিয়ে গিয়ে বাকিটা আমি নিজেই করে ফেলতে পারবো। ছেলেটা তো দেখতে ছোটই মনে হচ্ছে, মনে হয় না মুসলমানি করিয়েছে। আমি নিজেই মুসলমানি করিয়ে দিতে পারবো তার। এইসব বলতে বলতে নীলিমা সবাইকে বিদায় দিয়ে চলে আসলো তাদের বাসায়। অন্যদিকে নিলয় বাড়িতে এসে কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নিলয়কে দেখে বলতে লাগলো, কি ব্যাপার নিলয়, তুই এই সন্ধ্যাবেলা কোথা থেকে আসলি? তোকে না আমি দুপুরবেলা বলে দিয়েছি তাড়াতাড়ি বাসায় আসার জন্য? তোর আব্বু যদি বাড়িতে এসে তোকে না দেখে তাহলে আমার সাথে চেঁচামেচি করবে। আজকে বাড়ির ভিতরে ঢুক, তোর একদিন কি আমার একদিন। আম্মু, তুমি যদি আমাকে কিছু করার চেষ্টা করো তাহলে কিন্তু আব্বুর কাছে বিচার দিতে বাধ্য হব আর বলবো যে তুমি আমাকে অনেক মারধর করেছো। আমি বাহিরে বের হয়েছি এটার জন্য। নিলয় এসব কথাবার্তা তার আম্মুর সাথে বলতেছে। এইদিকে নিলয়ের আম্মু নিলয়কে কোনো কিছুই বলল না। নিলয় সোজা চলে আসলো তার রুমে, ফ্রেশ হয়ে পড়তে বসে গেল। অন্যদিকে নীলিমা বাড়িতে ফিরতেই তার আম্মু বলতে লাগলো, কি রে নীলিমা, তোর কি লজ্জা শরম নেই? তোকে যে কতবার করে বললাম তুই সন্ধ্যার আগে বাড়িতে চলে আসবি, তাহলে আজকে সন্ধ্যা হলো কেন? আম্মু, একটা ছেলে সকালবেলা আমাকে বকা দিয়েছিল, তার জন্য আমি তাকে আজকে সারাদিন খুঁজছি। খুঁজে পাওয়ার পর তাকে কিছু করতে গিয়েছিলাম, কিন্তু সে আমাদেরকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। বাহ, বেশ ভালো কথা বলেছিস। ছেলেটা তোকে ধোকা দিয়ে পালিয়ে গেছে। তোর মতো একটা গাধা মেয়েকে ধোকা দেবে না তো কি দেবে? যা রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। তোর আব্বু কিসের জন্য ডাকতেছে? নীলিমা চুপচাপ করে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে আসতেই নীলিমার আব্বু বলতে লাগলো, কিরে নীলিমা, এইভাবে দিনকাল চলবে নাকি তোর? এই যে আমি তোকে বলতেছি বিয়েটা করে নে, বিয়েটা করে নে, বিয়েটা করে নিলে তোর জন্য খুব ভালো হবে, কিন্তু তুই তো আমাদের কোনো কথাই শুনতেছিস না। আব্বু, আমি তোমাদেরকে অনেক আগেই বলে দিয়েছি যে আমার পছন্দ মতো ছেলে না হলে আমি বিয়ে করব না। তোমরা আমাকে বিয়ের জন্য জোরাজুরি করলে কিন্তু আমি এই বাড়িতে মামার বাসায় চলে যাব। তখন কিন্তু আর আমাকে কিছু বলতে পারবে না। তখন আমাকে হাজারবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করলেও আমি আসবো না। তোর কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তুই এখানেই থাক। এখানে থাকলে খুব ভালো হবে। আমরা আর তোকে বিয়ের জন্য কোনো কথাই বলবো না।
নীলিমা চুপচাপ খাওয়া দাওয়া করে তার রুমে চলে আসলো। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে আর নিলয়ের কথা মনে করতেছে। ছেলেটা আমাদেরকে এরকম ভাবে বলদ বানিয়ে চলে যাবে কখনো আশা করি নাই। আজকে চলে গেছে, কালকে পাইলে তো আর কালকে ছেড়ে দেব না, সোজা বাসায় নিয়ে চলে আসব। ছেলেটার কত বড় সাহস আমাকে বলে আমার উপরে হিসু করবে, তাকে আর একবার পাইলে তো খুন করে ফেলতাম। এইসব মনে মনে বলতেছে আর নিলয়কে গালি দিতেছে। ওইদিকে নিলয় পড়া শেষ করে নিচে এসে সবার সাথে খাওয়া দাওয়া করে যেই চলে যেতে যাবে, এমন সময় নিলয়ের আব্বু বলতে লাগলো, নিলয়, তুই নাকি পাশের এলাকার নীলিমা নামের একটা মেয়েকে বকা দিয়েছিস সকালবেলা। আমি আসার সময় মতিন চাচা আমাকে বলেছি। আরে আব্বু, আমার মতো একটা ভালো ছেলে এই দুনিয়াতে আর একটা পাবে নাকি? সবাই মিথ্যা কথা বলতেছে। আর ওই মেয়েটা আমার কাছ থেকে কিছু টাকা পায়, ওই টাকা নেওয়ার জন্য এরকম করতেছে। কিন্তু আমি যতটুকু জানি ওই মেয়েটাকে আমি অনেক আগেই টাকা দিয়ে দিছি, তারপরেও ওই মেয়েটা আমার পিছু ছাড়তেছে না। কি করব বুঝতেছি না। নিলয় এসব কথাবার্তা বলতেছে তারা আব্বুর সাথে। এইদিকে নিলয়ের আব্বু নিলয়কে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, কত টাকা পায় না আমাকে বল, আমি তোকে দিতেছি। কালকে না হয় তুই ওই মেয়েটাকে টাকা দিয়ে দিস, আর আগে যদি দিয়ে থাকিস তাহলে ওইটা ভুলে যা। মনে কর যে তুই ওই মেয়েকে টাকা দিস নাই। নিলয় তার আব্বুর কাছ থেকে 10,000 টাকা নিয়ে চলে আসলো রুমে। নিলয়ের আজকে সুখের দিন, তার আব্বু 10,000 টাকা দিয়েছে, তার আম্মু 10,000 টাকা দিয়েছে এবং সে একটা মেয়েকে অনেক কিছু বলেছে। এইসব চিন্তা করতে করতে নিলয় ঘুমের দেশে পাড়ি জমা হলো। পরের দিন ঘুম থেকে উঠে নিলয় বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু তানভীর কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তানভীর বলতে লাগলো, নিলয়, তুই যত তাড়াতাড়ি পারিস বাড়ি থেকে বের হয়ে কোথাও চলে যান। ওই নীলিমা নামের মেয়েটা আসছে, আমার বাড়ি থেকে অলরেডি বের হয়ে গেছে। শালা, আমাকে আগে বলবি না? আগে বললে তো আমি কিছু জামা কাপড় রেডি করে রেখে এরপর তোর বাসায় চলে যেতাম। আচ্ছা, আমি এখনই বের হয়ে যাইতেছি। এই বলে তানভীর যে বের হয়ে যেতে যাবে, এমন সময় তার রুমের ভেতরে প্রবেশ করলো নীলিমা। নীলিমাকে দেখে নিলয় চমকে উঠল আর বলতে লাগলো, কি ব্যাপার? আপনি কারো অনুমতি না নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছেন কেন? আপনি জানেন না অনুমতি ছাড়া কারো বাড়িতে প্রবেশ করা নিষেধ? হ্যাঁ, আমি জানি অনুমতি ছাড়া অন্যের বাড়িতে প্রবেশ করা নিষেধ, কিন্তু তোর মতো চোরকে ধরতে হলে আমার অনুমতি নিতে হবে। চল, আজকে তোকে সারাদিন আমার বাসায় রাখবো। আর তুই তো দেখতে এখনো পিচ্চি মনে হয়, তোর মুসলমানি হয় নাই। আমার বাসায় চল, সকল কিছু রেডি করে রেখে এসেছি, তোর মুসলমানি করিয়ে দিব। এই মেয়ে, আপনার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? আপনি সব কি বলতেছেন? আমার মুসলমানি করিয়েছে সেই ছোট্টবেলা, আর আপনি বলতেছেন আমার মুসলমানি করাই নাই? আপনি তো ক্যারেক্টার লস। হ্যাঁ, আমি ক্যারেক্টার লুজ, এটা তো জানিস। কেন ক্যারেক্টার লুজ এটা না হয় তোকে পরে বলবো, আগে চল তুই আমার সাথে। তোর আম্মুর কাছ থেকে অনুমতি নিয়েছি, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। হ্যাঁ, আপনি একটু নিতে চান, আমি রেডি হয়ে আসতেছি। তোর মতো চোরকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। তোকে যদি এখন ছেড়ে দেই তাহলে তুই কোথায় দিয়ে চলে যাবি আর তোকে খুঁজে পাবো না। এর চাইতে আমি তোর রুমের ভেতরে প্রবেশ করি, তুই ড্রেস চেঞ্জ কর। আপনি কি আমাকে দর্শন করার জন্য রুমের ভিতরে প্রবেশ করবেন? আবার বলতেছেন ড্রেস চেঞ্জ করার জন্য? ছি ছি ছি, আমি তো ভাবতেই পারি নাই আপনার মতো একটা সিনিয়র মেয়ে এই রকম কথা বলবে, আর আমি আপনার মতো একটা সিনিয়র মেয়ের মুখ থেকে এই রকম কথা শুনবো। নিলয় এইসব কথাবার্তা বলতেছে নীলিমাকে। এই দিকে নীলিমা কি বলবে বুঝে উঠতে পারতেছে না। এমন সময় ঠাস করে নিলয়ের গালে চড় মেরে বলতে লাগলো, তোকে যেটা বলেছি সেটা কর, আর যদি একটা কথা বলিস তাহলে তোর গালে না, তোর কানের নিচে 2টা লাগিয়ে দিব। নিলয় রুমের ভিতরে এসে শার্ট খুলে ফেললো। এটা দেখে নীলিমা মাথাটা নিচু করে রইল। নিলয় আস্তে আস্তে করে নীলিমার সামনে গিয়ে জোরে চিৎকার করে বলতে লাগলো, আম্মু গো, আব্বু গো, কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও গো,
এই সিনিয়র মেয়েটা আমাকে ধর্ষণ করতেছে গো। আমি বাধা দিতেছি বলে এই মেয়েটা আমাকে ছাড়তেছে না গো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও গো। নিলয়ের চিৎকার শুনে নীলিমা তাড়াতাড়ি করে নিলয়ের মুখ ধরে চেপে ধরলো। এটা দেখে নিলয় নীলিমার হাতে কামড় দিয়ে বসলো। এমন সময় রুমের ভিতরে প্রবেশ করলো নিলয়ের আম্মু আর বলতে লাগলো, কি ব্যাপার নিলয়, কি হয়েছে? তুই এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আর এই মেয়ে, তোমাকে তো বলেছিলাম নিচে বসার জন্য, তাহলে তুমি নিলয়ের ঘরে কি করো? আম্মু, এই দেখো, এই মেয়েটা আমার শার্ট খুলে ফেলেছিল, আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি চিৎকার করে উঠি, তখন তুমি চলে আসো। এই ছেলে একদম চুপ কর, বেশি কথা বলবি না। ছেলে মানুষকে আবার ধর্ষণ করা যায় নাকি? যদি ছেলে মানুষকে ধর্ষণ করা যেত তাহলে তো এই পৃথিবীতে এত মেয়ে মানুষ ধর্ষণ হতো না। ছেলে মানুষ ধর্ষণ করা যাবে না কেন? আপনাকে যেভাবে ধর্ষণ করা হয় আপনিও তো সেইভাবে আমাকে ধর্ষণ করতেছেন। এই যে আমার শার্ট খুলে ফেলেছেন, পরে তো মনে হয় প্যান্ট খুলে ফেলতেন। প্যান্ট খুলে ফেললে খুলতাম, তাতে তোর সমস্যা কি ছিল? তোর মুসলমানি করিয়ে দিলেই তো হতো। ছোটবেলায় মুসলমানি করিয়েছে, এটার জন্য তুই এত বাদরামি করিস, এখন আবার মুসলমানি করাবো। এই বলে নীলিমা নিলয়কে ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো নিচে। এইদিকে নিলয়ের আম্মা হাঁ করে তাকিয়ে রইল। নীলিমার দিকে কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর নীলিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি যে আমাকে এইভাবে আম্মুর সামনে থেকে টেনে নিয়ে এসেছেন, আম্মু তো অন্য কিছু ভেবেছে। এখন যদি আপনি আমাকে মেরে ফেলেন, আম্মু তো আমার জন্য কান্না করবে। চিন্তা করিস না, তোকে মারধর করবো না, শুধু তোকে মুসলমানি করিয়ে দিব, যাতে তুই আর এইরকম খারাপ খারাপ কথা বলতে না পারিস। আমি আর আপনাকে কতবার বলবো, আমার মুসলমানি আরো 7 বছর আগে করিয়ে ফেলেছে, আপনি কেন এরকম করতেছেন? আচ্ছা, আমি আপনার কাছে মাফ চাইতেছি, আমাকে মাফ করে দেন। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আর কখনো কাউকে বকা দিব না। আজকে মাফ চাইলে তো আর হবে না। তুই যেই দিন ভুল করেছিস ওই দিন মাফ চাইলে তোকে মাফ করে দিতাম, কিন্তু আজকে তোকে মাফ করা যাবে না। যতই কিছু হয়ে যাক না কেন, তোকে মাফ করা যাবে না, মানে যাবে না। নীলিমা এইসব কথা বলতে বলতে নিলয়কে নিয়ে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নীলিমার সাথে নিলয়কে দেখে নীলিমার আম্মু যে কিছু বলতে যাবেই, এমন সময় নীলিমা বলতে লাগলো, আম্মু একদম কোনো কিছু বলবে না, আর এই ছেলেটাকে এটাও জিজ্ঞেস করবে না। আমি এই ছেলেটাকে নিয়ে রুমের ভেতরে যাইতেছি, যতই চিৎকার চেঁচামেচি হোক না কেন, তুমি আমার রুমের সামনে আসবে না আর আমাকে ডাকও দিবে না। এই বলে নীলিমা নিলয়কে নিয়ে চলে আসলো রুমের ভেতরে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নীলিমা বিছানা থেকে উঠে ড্রয়ার থেকে একটা ছুরি আর প্লাস বের করে আনলো। এটা দেখে নিলয় তাড়াতাড়ি করে তার 2 হাত দিয়ে এটা দেখে নীলিমা নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকে যতই চিৎকার চেঁচামেচি করিস না কেন, তোকে কেউ বাঁচাতে আসবে না। আজকে তোকে আমি মুসলমানি করিয়ে ছাড়বো। আমাকে বাজে কথা বলা, তুই তো আমাকে চিনিস না, আজকে থেকে জেনে রাখবি আমি কিরকম মেয়ে। আপু, আমার চেনা হয়ে গেছে আপনাকে, আপনি খুবই সাংঘাতিক একটা মেয়ে। আপনার সাথে আর কখনোই লাগতে যাব না, প্লিজ আমাকে ছেড়ে দেন। তোকে কখনোই ছাড়া যাবে না। যদি ছেড়ে যেতাম তাহলে আরো আগেই ছেড়ে দিতে পারতাম। ছেড়ে দিতে পারবো না বলেই তো আটকে রেখেছি। তোর আব্বু আম্মু আমাকে কোনো কিছুই বলতে পারবে না। দেখলি না, তোর আম্মুর সামনে তোকে টেনে টেনে নিয়ে এসেছি। হ্যাঁ, আপনি তো খুব সাহসী, এটার জন্যই আমার আম্মুর সামনে দিয়ে আমাকে টেনে টেনে নিয়ে চলে এসেছেন। আপনার তো অনেক প্রশংসা করলাম, এখন আমাকে ছেড়ে দেন। না, তোকে ছাড়া যাবে না। তুই যেহেতু বলেছিস আমার উপরে এই হিসু করবি, তার আগে তোর ওইটা কেটে নিয়ে গঙ্গাসাগরে বিছিয়ে দিয়ে নীলতিমিকে খাইয়ে ফেলবো, আর বলবো যে তোর ওই জায়গা ওইটা যাতে না হয়। আপনি তো খুব বজ্জাত মেয়ে, ভাবছিলাম সিনিয়র হয়েছেন, মাফ চাইলে মাফ করে দেবেন, কিন্তু আপনি বারবার আমার ওইটা নিয়ে কথা বলতেছেন, এটা কিন্তু একদম ঠিক না। আর আমি আপনাকে বারবার বলতেছি, আমার মুসলমানি আরও 7 থেকে 8 বছর আগে করিয়ে ফেলেছে, তারপরও আপনি কেন ছুরি
আর এইটা নিয়ে দাঁড়িয়ে আছেন? আরে তোর মুসলমানি করিয়ে ফেললে তো ওইখান থেকে ব্লাড বের হবে, এটার জন্য আমি এই প্যাম্পাস নিয়ে এসেছি। এটা পরিয়ে দিলে তোর আর ওইখানে ব্লাড বের হবে না। নীলিমার কথা শুনে বারবার নিলয় অবাক হচ্ছে। নীলিমাকে কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নীলিমা নিলয়কে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, তোকে আমি ছেড়ে দিতে পারি একটা শর্তে, তুই এই শর্তটা মানতে পারবি? হ্যাঁ, আপনার সকল শর্ত আমি মানতে পারবো। বলেন কি শর্ত মানতে হবে। তবে একটা কথা, আমি কিন্তু ছোট মানুষ, আমার কাছে বেশি কিছু চাইতে পারবেন না। বেশি কিছু চাইবো না, তুই আমার সাথে 1 মাস রিলেশন করবি, এই 1 মাসের যাবতীয় খরচ তোর বহন করতে হবে। আমি কখন কি চাইবো সব কিছুই তোকে দিতে হবে। আর তুই ছোট মানুষ হয়েছিস তো কি হয়েছে, তোর এই আব্বু আম্মু আছে না, তোর আব্বু আম্মু তো একজন বিজনেসম্যান, তোর আব্বুকে বলবি, তাহলে তোর আব্বু তোকে টাকা দিবে। আর আমার কথা বললে তো আরো আগে টাকা দিয়ে দিবে। আপনার কথা বললে আরো আগে টাকা দিবে কেন? ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি মনে হয় আমার সতীন মা, তাই না? এটার জন্যই বলতেছেন আব্বুকে বললে আরো আগে টাকা দিয়ে দিবে। নিলয়ের কথা শুনে নীলিমা হাসবে নাকি কান্না করবে বুঝতে পারতেছে না। হঠাৎ করে নিলয়ের গালে চড় মেরে দিল নীলিমা আর বলতে লাগলো, এই তোর কি লজ্জাশরম বলতে কোনো কিছু নেই? তোর ওই বুইরা বাপকে আমি বিয়ে করতে যাব কেন? বিয়ে করলে তো তোকে বিয়ে করতে পারবো। আমার আব্বুকে কি কম শক্তিশালী ভাবছেন নাকি? বিয়ে করে দেখেন, কয়েকদিন পর বাচ্চা হয়ে যাবে আপনার। আর আমাদের পুরুষের শরীরে অনেক শক্তি আছে। হ্যাঁ আমি জানি তোর মতো বাদর ছেলের বাপের শরীরে কতটুকু শক্তি আছে। এইটার জন্যই তো তোর আব্বু তোর আম্মুকে এত ভয় পাস, এবং তুইও ভয় পাবি তোর বউকে। কখনোই না, আমার বউ এইরকম হবেই না। আমি যে মেয়েকে বিয়ে করব ওই মেয়ে একদম সরল সোজা এবং ঠান্ডা থাকবে, যাতে আমি ওই মেয়েকে খুব ভালোবাসতে পারি। তোর ভালোবাসা পাছা দিয়ে ভরে দিব। আমাকে এখনো চিনিস না, তোকে যা যা বলছি সেটা করবি। 1 মাস আমাকে সময় দিবি, যখন কল দিব তখন চলে আসতে হবে। রাত 2টা বাজে কল দিলেও চলে আসতে হবে। আর যদি না আসিস তাহলে তো বুঝতেই পারছিস আমি সোজা তোর বাড়িতে চলে যাব, পরে তোর ওইটা কেটে নিয়ে চলে আসব। আবার সেই ওইটা? আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার সাথে ঘোরাঘুরি করতে পারবো না, আপনি আপনার ওইটা কেটে নিয়ে চলে যান, সারা জীবন একা থাকতে পারবো। নিলয়ের কথা শুনে নীলিমা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে লাগলো। নিলয়ের একবারের সামনে এসে তার প্যান্টের চেইন খুলতে যাবে, এমন সময় নিলয় চিৎকার করে উঠল আর বলতে লাগলো, এই মেয়ে, আপনার কি আত্মসম্মান কোনো কিছুই নাই? আমি আপনাকে ভয় দেখানোর জন্য এবং লজ্জা দেওয়ার জন্য এই কথা বলেছি, আর আপনি কি না সোজা চলে এসেছেন আমার। আপনি তো দেখি খুবই লজ্জা একটা মেয়ে। আপনার সাথে 1 মাস কেন, 1 দিনও থাকা যাবে না। 1 দিন কেন, তোকে আমি এই বাড়িতে 1 মাস রাখবো। দেখি তোকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কে আসে। তোর বন্ধুরা আসলে তোর বন্ধুদেরকে এমন মার মারবো আর কোনোদিন আমার সামনে আসবে না। হয়েছে হয়েছে, আর এত বড় ডায়লগ দিতে হবে না। এখন আমার জন্য খাবার নিয়ে আসেন, আমার খুব ক্ষুধা লাগছে। আর আমি যেমন তেমন খাবার খাই না, কিন্তু আমি খাবার খাই মোরগ পোলাও, বিরিয়ানি, কাচ্চি, এইসব। আমি নিয়ে আসবো কেন? দেখি তোর পকেটে কত টাকা আছে। এটা বলতেই নীলিমা নিলয়ের পকেটে হাত দিতেই দেখতে পেল অনেকগুলো টাকা। বাহিরে বের করে গুনতে লাগলো। গোনা শেষ হতেই নীলিমা বলতে লাগলো, বাহ, তুই তো অনেক বড় লোক। তোর আব্বু দেখি তোর কাছে 10,000 টাকা করে দিয়ে রাখে। চিন্তা করিস না, এই টাকা নিয়ে যতদিন চলা যায় ততদিন না হয় দুজনে চলবো। আর যদি না চলতে পারে তাহলে পরবর্তীতে তোর আব্বুকে ব্ল্যাকমেল করে টাকা নিয়ে নিব। এই বলে নীলিমা চলে আসলো নিচে। অন্যদিকে নিলয়কে বেঁধে রেখেছে খুব শক্তভাবে, যাতে নিলয় পালিয়ে যেতে না পারে। নিলয় আস্তে আস্তে করে তার দাঁত দিয়ে একটা হাত খুলে ফেলল। পরের হাত খুলে তাড়াতাড়ি করে তার পায়ের 2টা বাঁধন খুলে সোজা চলে আসলো ছাদে। আস্তে আস্তে করে ডাব গাছ দিয়ে নিচে নেমে পড়লো। নিচে নামতেই নীলিমা নিলয়কে দেখে ফেলল।
এইদিকে নিলয় দৌড়াতে দৌড়াতে চলে আসলো তানভীরদের বাসায়। কলিং বেল দিতেই তানভীরের আম্মু এসে দরজা খুলে দিল। নিলয়কে দেখে বলতে লাগলো, কি ব্যাপার নিলয়, কি হয়েছে তোমার? এইভাবে হাঁপাতে হাঁপাতে এসেছো কেন? আসলে আন্টি, একটা রাক্ষসী মেয়ে আমার পিছু নিয়েছে। এটার জন্য আমি দৌড়াতে দৌড়াতে এসে এখানে দাঁড়িয়েছি আর হাঁপাচ্ছি। আপনি প্লিজ আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দেন, না হলে ওই মেয়েটা যদি দেখে নেয় তাহলে আমাকে মেরেই ফেলবে। তানভীরের আম্মু নিলয়কে বাড়ির ভেতরে নিয়ে আসলো। অন্যদিকে নীলিমা তাড়াতাড়ি করে চলে আসলো নিলয়দের বাসায়। কলিং বেল দিতেই নিলয়ের আম্মু এসে দরজা খুলে দিল। নীলিমাকে দেখে বলতে লাগলো, এই মেয়ে, আমার ছেলেকে কোথায় নিয়ে গেছো? তাড়াতাড়ি আমার ছেলেকে বের করে আনো, না হলে কিন্তু আমি থানায় গিয়ে তোমার নামে মামলা করব। পরে কিন্তু আর ছাড়া পাবে না, এই বলে দিলাম। আপনার ছেলে আপনার বাড়িতে এসেছে আমার বাড়ি থেকে পালিয়ে, তারপর আপনার ছেলেকে বের করে দেন, না হলে কিন্তু আমি পুরো বাড়িতে নতুন করে খুঁজে ফেলবো। এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? আমার ছেলে আমার বাড়িতে কখন আসবে? আমার ছেলে আমার বাড়িতে আসলে আমি দেখতে পাইতাম না নাকি? দাঁড়াও, আমি এক্ষুনি থানায় কল দিতেছি। থানা থেকে অফিসার এসে এরপরে তোমার বিচার করবে। এই মহিলা কি বলতেছি, এইসব তোর ছেলে এই বাড়িতে ছাড়া আর কার বাড়িতে যাবে? চুপচাপ তোর ছেলেকে বের করে দেন, না হলে কিন্তু তোর ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এই মেয়ে, তুমি তো মস্ত বড় খারাপ একটা মেয়ে। আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আর আমার ছেলে কোথায় গেছে তাড়াতাড়ি বের করে আনো। আমি একটা কল দিতেছি থানায়। নীলিমা ওইখান থেকে সোজা চলে আসলো বাসায়। অন্যদিকে নিলয়ের আম্মু কল দিল থানায়। বেশ কিছুক্ষণের মধ্যে থানা থেকে লোক চলে আসলো। সবকিছু জানার পর অফিসার বলতে লাগলো, যেহেতু এই মেয়েটা এই এলাকার মেয়ে, তার মানে ধরে নেন সে হয়তো আপনার সাথে মজা করছে বা আপনার ছেলের সাথে মজা করছে। না, ওই মেয়ে আমার সাথে মজা করতেছে না। আমার সাথে মজা করলে অবশ্যই আমি জানতে পারতাম, কিন্তু সে আমার সামনে দিয়ে আমার ছেলের শার্টের কলার ধরে টেনে টেনে নিয়ে গেছে। আমি এর বিচার চাই অফিসার। আপনি যদি বিচার না করেন তাহলে আমি বড় আদালতে যেতে বাধ্য হব। আচ্ছা, আপনি এত চিন্তা করবেন না, আমি বিষয়টা দেখছি। এই বলে পুলিশ অফিসার চলে আসলো নীলিমাদের বাসায়। কলিং বেল দিতে নীলিমার আম্মু এসে দরজা খুলে দিল। হঠাৎ করে পুলিশ আসতে দেখে নীলিমার আম্মু কিছুটা ভয় পেয়ে গেল। পুলিশ অফিসার নীলিমার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে আপনার মেয়ে নীলিমা, কোথায় সে নাকি একটা ছেলেকে ধরে নিয়ে এসেছে। তার আম্মু আপনার মেয়ের নামে থানায় মামলা করেছে। আপনি আপনার মেয়েকে বলবেন যে এই ছেলেটাকে তাড়াতাড়ি বের করে দেওয়ার জন্য, না হলে কিন্তু আমরা থানা থেকে কিছু করার সিদ্ধান্ত নেব। দেখেন স্যার, আমার মেয়েটা হয়তো একটু রাগী এবং বদমেজাজি, কিন্তু একটা ছেলেকে ধরে নিয়ে এসেছে। সে হয়তো ওই ছেলেকে পছন্দ করে। পছন্দ না করলে সে আগে কখনো এই বাড়িতে কোনো ছেলে নিয়ে আসে নাই। হঠাৎ এই ছেলেকে নিয়ে এসেছে, তার মানে আমি বুঝতে পারছি সে পছন্দ করে। আপনারা এসেছেন, খুবই ভালো হয়েছে। আপনারাও সেই ছেলেটাকে খুঁজে বের করেন। ছেলেটা এই বাড়ি থেকে পালিয়ে কোথায় গেছে তা আমরা জানি না। আমার মেয়ে খোঁজাখুঁজি করতেছে, হয়তো পাচ্ছে না। ঠিক আছে, আমরা যদি তাদের দুজনকে একসাথে পাই তাহলে কিন্তু সোজা ধরে বিয়ে পড়িয়ে দেবো। তখন কিন্তু আপনারা আর বাধা দিতে পারবেন না আমাদেরকে। ঠিক আছে, তখন আর আপনাকে বাধা দেব না। আপনারা এত চিন্তা করবেন না। পুলিশ অফিসার আশেপাশে খুঁজতে লাগলো। এইদিকে নীলিমা খুঁজতে খুঁজতে চলে আসলো তানভীরদের বাসায়। কলিং বেল দিতেই তানভীরের আম্মু এসে দরজা খুলে দিল। নীলিমা তানভীরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, বাড়িতে কি তানভীর আছে নাকি তার বন্ধুর সাথে কোথাও গেছে? তানভীর তো সেই সকালবেলা বের হয়েছে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে, হয়তো এতক্ষণে চলে গেছে। সাথে দেখলাম নিলয় গেছে। কেন, কি হয়েছে? তেমন কিছু হয় নাই। আচ্ছা, যাই তাহলে আমি এখন। এই বলে নীলিমা যেই চলে যেতে যাবে এমন সময় তানভীরের হাসি শব্দ পেল উপর থেকে। তানভীরের হাসির শব্দ পেয়ে নীলিমা তানভীরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, আপনি না বললেন যে আপনার ছেলে চট্টগ্রাম গেছে নিলয়ের সাথে? তাহলে উপরে কারা? মনে তো হচ্ছে বড় বড় মানুষ হবে, হাসাহাসি করতেছে।
হ্যাঁ, ওরা হচ্ছে আমাদের আত্মীয়, গ্রাম থেকে এসেছে গতকালকে রাতে। ওরা হয়তো কিছু বিষয় নিয়ে মজা করতেছে। ও আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে আমি যাই আন্টি। নীলিমা চলে গেল ওইখান থেকে, কিন্তু তার মনে কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। নীলিমা নিজের মনে মনে বলতে লাগলো, আমার কেন যেন মনে হচ্ছে ওইখানে নিলয় আছে। আমি কি ছদ্মবেশে ওই বাড়িতে যাব? হ্যাঁ, এটাই করতে হবে। কাছে তো আমার বান্ধবীর বাড়ি আছে, বান্ধবীর বাড়িতে যাই, ওর বোরকাটা পরে এরপরে ছদ্মবেশে ওই বাড়িতে যাব। যদি নিলয়কে ওই বাড়িতে পাই তাহলে নিলয়ের কি অবস্থা হবে এটা আমি নিজেও জানি না। নীলিমা এইসব ভাবতে ভাবতে চলে আসলো তার বান্ধবীদের বাসায়। কলিং বেল দিতেই তার বান্ধবী ইলমা এসে দরজা খুলে দিল। নীলিমা ইলমাকে সবকিছু খুলে বলতেই ইলমা তার একটা বোরখা দিয়ে দিল। নীলিমা ইলমাদের বাড়ি থেকে চলে আসলো আবারও তানভীরদের বাড়িতে। ভালোভাবে হিজাব পরে এসেছে যাতে তাকে না দেখা যায়। কলিং বেল দিতেই তানভীরের আম্মু এসে আবারও দরজা খুলে দিল। নীলিমাকে দেখে বলতে লাগলো, কে আপনি আর এখানে কেন এসেছেন? তানভীর আমাকে ফোন দিয়ে বলেছে যে বাসায় আসার জন্য। আমি তানভীরের বেস্ট ফ্রেন্ড নীলিমা। তানভীর তো বাসায় আছে, আমি ভেতরে গেলাম। এই বলে নীলিমা তাড়াতাড়ি করে তানভীরের আম্মুকে কিছু বলতে না দিয়ে সোজা চলে আসলো তানভীরের রুমে। এসে দেখে সবাই বসে বসে আড্ডা দিতেছে। তানভীর নীলিমাকে দেখে এক দৌড়ে চলে আসলো ওয়াশরুমে। তানভীরকে দৌড়ে ওয়াশরুমে যেতে দেখে নিলয় বলতে লাগলো, কিরে ফারহান, এই নিলয় এইভাবে দৌড়ে ওয়াশরুমে চলে গেল কেন? আরে শালা, মনে হয় বেশি জোরে চাপ দিয়েছে, এটার জন্য সে দৌড়ে ওয়াশরুমে চলে গেছে। ফারহানের কথা শেষ না হতেই ওয়াশরুম থেকে জোরে চিৎকার করতে করতে তানভীর বলতে লাগলো, নিলয় ভাই, তোর জীবন তছনছ হয়ে গেছে। সামনের দিকে তাকিয়ে দেখ, নীলিমা আপু দাঁড়িয়ে আছে। আজকে তোর জীবন শেষ। তানভীরের কথা শেষ না হতেই নীলিমা খপ করে এসে নিলয়ের শার্টের কলার ধরে ফেললো আর বলতে লাগলো, কিরে, পালিয়ে তো এসেছিলি, এখন কোথায় যাবি? এখন তো আমি তোকে ধরে ফেলেছি। এখন তোকে এমন মার মারবো যাতে তুই আর কোনো দিন কারোর সাথে বাটপারি করে বাড়ি থেকে বের না হতে পারিস। আজকে তোর হাত পা ভেঙে বাড়িতে রেখে দেব। নিলয় কি করবে বুঝে উঠতে পারতেছে না। এমন সময় হুট করে নিলয় নীলিমার ঠোঁট জোড়া কামড়ে ধরলো। এইদিকে নিলয়ের বন্ধুরা এটা দেখে তাড়াতাড়ি করে ওই রুম থেকে পালিয়ে চলে গেল যার যার বাসায়। নীলিমা নিলয়কে বারবার ছাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু নিলয় অনেক শক্তভাবে তার ঠোঁট কামড়ে ধরে আছে। বেশ কিছুক্ষণ নীলিমা ছোটাছুটি করার চেষ্টা করলো, কিন্তু পারলো না। নিলয়ের কাছে হার মেনে নিলয়ের সাথে রেসপন্স করতে লাগলো। এইভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ নিলয় ফাঁক পেয়ে নীলিমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে এক দৌড়ে কোথায় যেন যাইতেছে। এক দৌড়ে চলে আসলো বাড়ির বাহিরে। সোজা রাস্তায় দৌড়াতে লাগলো। কোথায় যাইতেছে সে নিজেও জানে না। এইদিকে নীলিমার হুঁশ ফিরতেই মনে মনে বলতে লাগলো, আমি এটা কি করলাম? এই ছেলের কাছে হার মেনে গেলাম না, আমাকে হার মানলে চলবে না। এই ছেলের বিচার করতেই হবে। এই ছেলে আমাকে কিস করেছে এবং আমাকে বাজে ভাষায় বকা দিয়েছে। এইসবের বিচার না করতে পারলে তো আমি আমার বান্ধবীর কাছে লজ্জায় পড়ে যাব। না না, এটা হতে পারে না। এক্ষুনি এই ছেলেকে আবার খুঁজে বের করতে হবে। এখন আবার কোথায় গেছে? নীলিমা তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। তানভীরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, নিলয় কোথায় গেছে আপনি জানেন? আমি জানবো কি করে? নিলয় তো এক দৌড়ে এই বাড়ি থেকে বের হয়ে সোজা রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে কোথায় চলে গেছে তা আমি নিজেও জানি না। আর তুমি ওই ছেলেটার পেছনে এভাবে লেগে পড়ে আছো কেন? সামান্য একটু বকা দিয়েছে বলে তুমি এইভাবে ওই ছেলের পেছনে লেগে থাকবে? এটা কিন্তু খুবই খারাপ বিষয়। একটা পিচ্চি ছেলে তোমাকে এসব বলতেই পারে। তুমি এসব মাথায় নিয়ে ঘোরাঘুরি করলে তো আর চলবে না। আন্টি, এই ছেলেটা খুবই দুষ্টু, আমার সাথে অনেক কিছু করেছে। এগুলো বলা যাবে না। এইগুলো বললে নিজের মান সম্মান শেষ হয়ে যাবে। আমি চাই না আমার মান সম্মান শেষ করার জন্য। আমি এখন গেলাম, আশা করি নিলয় আর এই বাড়িতে আসবে না। এইসব বলতে বলতে নীলিমা বাড়ির ভিতর থেকে বের হয়ে পড়লো। কোনো দিক দিয়ে যাবে চিন্তা ভাবনা করে পাইতেছে না। অন্যদিকে নিলয় সোজা চলে আসলো তার চাচাদের বাড়িতে। তার চাচাতো বোন সাদিয়ার রুমের ভিতরে লুকিয়ে আছে। এমন সময় সাদিয়া নিলয়কে বের করে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তুমি এত ভয় পেয়ে আছো কেন? কেউ কি তোমাকে কিছু করেছে নাকি? আর বলিস না সাদিয়া, একটা সিনিয়র মেয়েকে 2 দিন আগে বকা দিয়েছিলাম। এই মেয়েটা এখনো আমার পিছনে লেগে আছে।
সকালবেলা আম্মুর সামনে আমাকে টেনে হেঁচড়ে তার বাড়িতে নিয়ে গেছে। পরে ওইখানে আমাকে বেঁধে রেখে অনেক মারধর করেছে। ওই বাড়ি থেকে পালিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, সেখানেও চলে গেছে। এখন অনেকটা দূরে চলে এসেছি। তোদের বাসায় আশা করি এখানে সে আসবে না। আর আসলেও প্লিজ তুই কিছু বলিস না, তোর দুইটা পায়ে পড়ি। আরে আরে কি করছো? পায়ে ধরতে হবে না, আমি বিষয়টা বুঝতে পারছি, আর বলতে হবে না আমাকে। মেয়েটা আসলে আমি কোনো একটা বাহানা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে দাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মনে হয় না সারাদিনের ভেতর তোমার পেটে কোনো খাবার গেছে। এই বলে সাদিয়া চলে আসলো নিচে। অন্যদিকে নিলয় ফ্রেশ হয়ে বসে রইল। এমন সময় সাদিয়া এসে নিলয়কে খাবার দিল। নিলয় খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাদিয়া নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা নিলয় ভাইয়া, একটা সত্যি করে কথা বলবে? তুমি এই মেয়েটার সাথে আর কি কি করেছো আমাকে একটু বলো। একটা মেয়েকে শুধু বকা দিলে তো আর ওই রকম ভাবে তোমার পিছু করে না। মেয়েটাকে হয়তো তুমি কোনো কিছু করেছো বা কোনো কিছু বলেছো, এটার জন্য এরকম করছে। আরে আমি তো তাকে কোনো কিছু করি নাই, শুধু জাস্ট কিছু খারাপ কথা বলেছি। এখনকার সমাজে তো এটাই চলে। নিলয় সাদিয়ার সাথে কথা বলতেছে। অন্যদিকে নীলিমা পুরো এলাকা খুঁজে ফেলেছে, কিন্তু নিলয়কে আর পেল না। দেখতে 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 রাত হয়ে আসলো। রাতে নিলয়ের আব্বু বাসায় আসতে নিলয়ের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওগো শুনছো, আমার ছেলেটা সেই সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, আর বাড়িতে ফিরে নাই। একটা মেয়ে নিলয়কে এই বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছে। আমি তাকে বলেছিলাম কেন ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয় নাই। তুমি প্লিজ আমার ছেলেকে নিয়ে আসো, যেখান থেকে পারো সেখান থেকে নিয়ে আসো। আমি আমার ছেলেকে আমার চোখের সামনে দেখতে চাই, প্লিজ তুমি নিয়ে আসো। আরে চিন্তা করো না নিলয়, হয়তো ওই মেয়েটার সাথেই আছে। মেয়েটা হয়তো নিজেকে বেশি ভালো ভালো খাবার দিচ্ছে। মেয়েটাকে আমি খুব ভালো করেই চিনি। মেয়েটা খুবই রাগী এবং বদমেজাজি। নিলয়ের আব্বু এসব নিয়ে কথাবার্তা বলতেছে। এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। নিলয়ের আম্মু দরজা খুলতেই দেখতে পেল নীলিমা দাঁড়িয়ে আছে। নীলিমাকে দেখে নিলয়ের আম্মু বলতে লাগলো, এই মেয়ে, আমার ছেলে কোথায়? তাড়াতাড়ি আমার ছেলেকে বের করে দাও। সেই সকালবেলা তুমি আমার ছেলেকে নিয়ে গেছো, এখনো কেন বের করে দিচ্ছ না আমার ছেলেকে? নিলয়কে তো খুঁজে পাইতেছি না, সেই দুপুর থেকে খোঁজাখুঁজি করতেছি। সবগুলো এলাকা খুঁজে ফেলেছি, কিন্তু প্রত্যেক বাড়িতে গিয়েছি, কোথাও পাই নাই। আপনারা প্লিজ একটু আপনাদের আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ করে দেখেন নিলয় তাদের বাসায় গিয়েছি কিনা। তোর খোঁজ খবর নিতে হবে না। সে যেহেতু তোমার কাছ থেকে পালিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই তার কোনো বন্ধু বান্ধবের বাসায় গিয়ে লুকিয়ে আছে। তুমি এখন বাসায় যাও। আর আমার ছেলের সাথে এই রকম করতেছো কেন? সামান্য 10,000 টাকা পাবে বলে এরকম করলে আমার ছেলের সাথে? মানে আপনি কি বলতে চাইছেন? 10,000 টাকার জন্য এমন করতেছি মানে? হ্যাঁ, নিলয় তো আমাদেরকে এটাই বলেছে তুমি নাকি তার কাছ থেকে 10,000 টাকা পাও। রাতে তো আমি তার পকেটে 10,000 টাকা দিয়ে দিয়েছিলাম। বলেছিলাম যে তোমাকে দিয়ে দেওয়ার জন্য, যাতে তুমি তার পিছনে না লেগে থাকো। আঙ্কেল, আমি ওর পেছনে টাকার জন্য দৌড়াচ্ছি না। আর ওর কাছ থেকে আমি কোনো টাকা পাই না, এবং তার সাথে আমার আগে কখনো পরিচয় ছিল না। সে আমাকে বকা দিয়েছে, আমি এই বকার সাজা আমি তাকে দিতে চাই। এইটার জন্য তাকে আমি এইভাবে ঘোরাচ্ছি। আর যদি আমার বাড়ি থেকে পালিয়ে না যেত, তাহলে আমি তাকে সন্ধ্যার দিকে ছেড়ে দিতাম, কিন্তু সে পালিয়ে গেছে। এটার জন্য আমার আরো রাগ হয়েছে। এখন তো আপনার ছেলেকে আমি ছাড়বো না, এখন পাইলে ডিরেক্ট বিয়ে করে ফেলবো। তোমার মতো দজ্জাল মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিব না, যতই তুমি চেষ্টা করো না কেন। আমার ছেলেকে বিয়ে করতে আমি তোমার সাথে আমার ছেলের বিয়ে দিব না। আপনার দিতে হবে না। আপনার ছেলেকে কিভাবে ব্ল্যাকমেল করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। ব্ল্যাকমেল করে সোজা কাজী অফিসে নিয়ে চলে যাব, এরপরে বিয়ে করব। আমাকে কম সস্তা ভাইবেন না। এখন আমি গেলাম। যদি আপনার ছেলে বাড়িতে ফিরে তাহলে বলবেন যে তানভীরের কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে ফোন দেওয়ার জন্য, না হলে তার কি অবস্থা হবে সে নিজেও জানে না। এই বলে নীলিমা সোজা চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল।
নীলিমা তার আম্মুর সাথে কোনো কথা না বলে সোজা চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় ইলমা কল দিল। নীলিমাকে উদ্দেশ্য করে ইলমা বলতে লাগলো, কি রে নীলিমা, তুই কি নিলয়কে ছেড়ে দিয়েছিস নাকি? নিলয়ের মতো একটা ছেলে দেখলাম একটা মেয়ের হাত ধরে বাইরে ঘোরাঘুরি করছে। আমাদের বাড়ির সামনে একটা মার্কেট আছে, ওইখানে তুই আয়, এখন ওই জায়গায় আছে। আগে তুই ওর সামনে গিয়ে শিওর হয়ে নে এটা নিলয় নাকি অন্য কেউ। যদি নিলয় হয় তাহলে আমি যাব, আর যদি না হয় তাহলে আমি যাব না। ওই বেটা আমার ঠোঁটে লিপ কিস করেছে, এখন তো আমার মনে চাইতেছে তাকে বিয়ে করার জন্য। ওই পিচ্চিটা যে এত রোমান্টিক আমি আগে জানতাম না, এত সুন্দরভাবে লিপ কিস করেছে আমাকে, আমি তো পুরো পাগল হয়ে গেছি। মানে তুই সব কি বলছিস নীলিমা? অবশেষে কিনা তুই ওই পিচ্চি ছেলে প্রেমে পড়ে গেছিস? দেখ, এটা কিন্তু একদম ঠিক না। ওই পিচ্চি ছেলের যখন তখন মতি গতি পাল্টাতে পারে, যখন তখন তার সব কিছু পরিবর্তন হতে পারে। তাকে বিয়ে করলে সুখী হবি না, তার চাইতে অন্য একজনকে বিয়ে করে ফেল, আরো বেশি সুখে থাকতে পারবি। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি বিয়ে করলে ওই নিলয়কেই করব। সে যেহেতু আমার ঠোঁট স্পর্শ করে ফেলেছে, আমি আর চাই না আমার সবকিছু অন্য কাউকে দিতে। আমি চাই আমার সবকিছু এখন নিলয় ভোগ করবে। আমি আর তোকে কোনো কিছুই বলতে পারবো না, তুই তোর মতো যা ইচ্ছে তাই কর, আমরা শুধু তোর বিয়ে খাবো। ইলমা এইসব কিছু বলতেছে নীলিমাকে। অন্যদিকে নিলয় খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লো। রাত পার হয়ে সকাল হলো। নীলিমা সকাল 8টায় চলে আসলো নিলয়দের বাসায়। কলিং বেল দিতে নিলয়ের আব্বু এসে দরজা খুলে দিল। নীলিমাকে দেখে বলতে লাগলো, নীলিমা, তুমি নিলয়কে এখনো পাওনি? না, নিলয়কে তো এখনো পাই নাই। নিলয় কোথায় গেছে আপনি জানেন? জানলে প্লিজ বলবেন, জানলে প্লিজ বলেন। ওর সাথে আমার জরুরি কথা আছে, তাকে আমি আর দৌড় করাবো না, সে যা বলবে তাই হবে। আমিও তো জানি না সে কোথায় গেছে। তাকে ফোন দিলাম, তার ফোনও তো বাসায় রিং হচ্ছে। তুমি একটু আজকে নিলয়ের বন্ধু বান্ধবের বাসায় গিয়ে জিজ্ঞেস করবে সে আছে নাকি। আর জিজ্ঞেস করলে চলবে না, ওরা মিথ্যা কথা বলবে। তুমি বাড়ি চেক করবে, তাহলে সে ধরা পড়ে যাবে। নীলিমা নিলয়ের আব্বুর সাথে কথাবার্তা বলে আবারও খোঁজাখুঁজি করতে লাগলো। অন্যদিকে নিলয় সকাল 11টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাদিয়ার আম্মুর ফোনটা বেজে উঠলো। সাদিয়া কলটা রিসিভ করতে ওই পাশ থেকে নিলয়ের আম্মু বলতে লাগলো, এই সাদিয়া, তোদের বাসায় কি নিলয় গেছে? না, আমাদের বাসায় তো নিলয় ভাইয়া আসেনি। কেন, কি হয়েছে? ভাইয়া কি বাড়ি থেকে রাগ করে চলে গেছে নাকি? আরে না রে, বাড়ি থেকে রাগ করে চলে যায় নাই। একটা ডাইনি মেয়ে আছে, ওই ডাইনি মেয়েটা আমার ছেলেকে ভালোভাবে থাকতে দিতেছে না। সে গতকালকে কোথায় ছিল, কি খেয়েছে কি না করেছে, এসব নিয়ে খুবই টেনশনে আছি। নিলয়কে যদি একবার দেখতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আচ্ছা, আমি দেখি নিলয় ভাইয়া আমাদের এলাকায় এসেছে কিনা। যদি আমাদের এলাকায় এসে থাকে তাহলে আমি আপনাকে ফোন দিয়ে জানাবো। ঠিক আছে, তুমি না হয় আমাকে ফোন দিয়ে জানাবে। এখন তাহলে ফোন রাখলাম। নিলয়ের আম্মু কলটা কেটে দিল। অন্যদিকে নীলিমা আবারও কালকের মতো পুরো এলাকা খুঁজে ফেলেছে, কিন্তু পায় নাই। সাদিয়াদের বাড়িটা কিছু দূর হওয়াতে নীলিমা আর ওই বাড়িতে আসে নাই। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল 1 সপ্তাহ। নীলিমা এবং নিলয়ের আব্বু আম্মু খুবই টেনশন করতেছে। অন্যদিকে নিলয় খাবার খাইতেছে আর ঘুমাচ্ছে, এছাড়া ওর কোনো কাজ নেই। রাতে নীলিমা বসে আছে নিলয়দের বাসায়। নিলয়ের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, আপনি চিন্তা করবেন না নিলয়ের জন্য, আমি নিলয়কে খুঁজে বের করবই। সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আজ হোক বা কাল হোক, তাকে বের হতেই হবে। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে আমি আমার ছেলের মুখ দেখি না। আমার ছেলে কখনোই আমাকে ছেড়ে একা একা থাকতে পারে না, আর আজকে কিনা সে 1 সপ্তাহ আমাদের ছেড়ে থাকতেছে। ওগো নিলয়ের আব্বু, নিলয়ের কোনো কিছু হয়ে যায় নাই তো? না, নিলয়ের কোনো কিছু হয় নাই। নিলয়ের কোনো কিছু হলে তো আমরা জানতাম। আমি থানায় কল দিয়েছি, থানা থেকে ওরা অবশ্যই কাজ করবে। হয়তো কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিবে নিলয় কোথায় আছে। আমি টাকা দিয়ে পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছি, দেখি ওরা কতটুকু কি করতে পারে। নিলয়ের আব্বু এইসব কিছু বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কিছু বলার পর নিলয়ের আব্বুর নাম্বারে কল আসলো। কলটা রিসিভ করতে ওপাশ থেকে নিলয় বলতে লাগলো, হ্যালো আব্বু,
তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ভালো জায়গায় আছি। তুমি আম্মুকে জানিয়ে দিও আমি রাতের বেলা কল দিব। আর ওই মেয়েটা আমাদের বাসায় আছে নাকি? হ্যাঁ, বাসায় আছে। কেন, তোর কি হয়েছে? আর তুই কোথায় আছিস বল তো আমাকে। আমি কোথায় আছি এটা জানতে হবে না। আমি ভালো একটা চাকরি পেয়েছি, ওই চাকরি করতেছি আমাদের এলাকা থেকে অনেক অনেক দূরে। তোমরা আমার জন্য চিন্তা করো না। বাবা প্লিজ তুই বাড়িতে ফিরে আয়। ওই মেয়েকে আর কখনো এই বাড়িতে জায়গা দেব না। প্লিজ তুই বাড়িতে ফিরে আয়। না গো আম্মু, আমি যেটা একবার সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আমি কয়েকদিন পর আসবো। এই বলে নিলয় কলটা কেটে দিল। দেখতে দেখতে কিছুদিন চলে গেল। রাত 11টা। নিলয় তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই ভিতর থেকে দরজা খুলে দিল নীলিমা। নিলয় নীলিমাকে দেখে চমকে উঠল আর বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে কি করেন? আপনার তো এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আর যদি একবার কোনো উল্টাপাল্টা কথা বলেছিস তাহলে তোর খবর আছে। বাড়ির ভেতরে আয়। নিলয় বাড়ির ভেতরে আসতেই দেখতে পেল সবাই বসে বসে টিভি দেখতেছে। নিলয়কে দেখে নিলয়ের আব্বু বলতে লাগলো, কি রে, কত টাকা ইনকাম করেছিস? টাকাগুলো আমার হাতে দে, আর ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি। মানে কি বলতেছো তোমরা এসব? আর তোমাদেরকে না বললাম এই মেয়েটাকে যাতে এই বাড়িতে না রাখো? তারপরেও এই মেয়েটা এই বাড়িতে কেন? এই মেয়েটা হচ্ছে তোর বউ। সে কোথায় যাবে তোকে ছাড়া? যেখানে আমি বিয়ে করি নাই সেখানে কি না বলতেছো এই মেয়েটা আমার বউ? তোমরা মনে হয় সবগুলো পাগল হয়ে গেছো। এই মেয়েটা মনে হয় তোমাদেরকে কালো জাদু করেছে। এটার জন্য তোমরা এই মেয়ের হয়ে কথা বলতেছো। তোকে যেটা বলেছি তুই সেটা কর। যা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি। নিলয় চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে আসতে দেখতে পেল সবাই খাবার টেবিলে চলে এসে গেছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে গেল। নিলয় তার রুমে এসে শুয়ে আছে। এমন সময় তার রুমের ভেতর প্রবেশ করলো নীলিমা। দরজাটা লাগিয়ে দিয়ে নিলয়ের কাছে চলে আসলো। এইদিকে নিলয় নীলিমাকে দেখে ভয়ে বিছানায় বসে পড়লো শোয়া থেকে। কি ব্যাপার, আমাকে ভয় পেয়েছিস নাকি? ভয় পাস না, আমাকে কিছু করব না তোকে। সত্যি কিছু করবেন না তো আমাকে? না সত্যি তোকে আর কোনো কিছুই করব না। এখন শুধু বিয়েটা করা বাকি আছে। বিয়েটা করে ফেল, এরপরে দেখ তোর কি অবস্থা করি। আপনাকে? তাও আবার আমি বিয়ে করব? ইম্পসিবল। আপনাকে কখনোই আমি বিয়ে করতে পারবো না। আপনি আপনার মতো চলাচল করেন। আপনি আমার সিনিয়র, আপনাকে কেন আমি বিয়ে করতে যাব? সিনিয়র হয়েছে তো কি হয়েছে, আমি মানুষ না নাকি যে তুই বলতেছিস আমি মানুষ না? আমি কি আপনাকে একবারও বলেছি যে আপনি মানুষ না? উল্টাপাল্টা কথা বলেন কেন? আপনি উল্টাপাল্টা কথা বলেন বলেই এই রকম হয় আপনার সাথে। এখন আমাকে ঘুমাতে দেন। অনেক দিন পর বাড়িতে ফিরেছি। হ্যাঁ ঘুমাতে তো পারবি, তবে ঘুমাতে হবে আমার বুকের ওপরে। এইটা ছাড়া আর কোথাও ঘুমাতে পারবি না। যদি বালিশে ঘুমাতে চাস তাহলে লাথি মেরে নিচে ফেলে দিব। হে আল্লাহ, আমি আপনার কাছে বিচার দিলাম এই মেয়ের নামে। এই মেয়ের কপালে যাতে কাইল্লা বেডটা জামাই জটে, সে যাতে কখনোই কোনো কিছু না করতে পারে। এই মেয়ে যাতে চাকরি করে ওই বেটাকে খাওয়াতে পারে। চিন্তা করিস না, তোকে চাকরি করে খাওয়াতে পারবো। রাতের বেলা তুই আমাকে পর্যাপ্ত পরিমাণে আদর করবি আর তোকে আমি চাকরি করে খাওয়াবো। তোর কোনো কিছু করার দরকার নেই। বাহ, একটা সত্যি কথা বলেছেন আপনি। আপনার কথা আমি বিশ্বাস করলাম, অবশ্যই বিশ্বাস করলাম, 100% বিশ্বাস করলাম। এই কুত্তা, বেশি কথা না বলে চুপচাপ ঘুমা, আমিও ঘুমাবো। এতদিন আমি একটুও ঘুমাতে পারি নাই, তোর জন্য শুধু অপেক্ষা করেছি। আজকে একটু তোকে আমার বুকের সাথে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাতে পারবো। এই বলে নীলিমা নিলয়কে তার বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। এইদিকে নিলয় ঘুমের মধ্যে তার একটা হাত নীলিমার জামার ভেতরে ঢুকিয়ে দিল। ফজরের আজানের শব্দে নীলিমার ঘুম ভাঙতে দেখতে পেল তার একটা হাত নীলিমার বুকের সাথে লেগে আছে। এটা দেখে যেই
সরাতে যাবে এমন সময় নীলিমা নিলয়কে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। নিলয় কি করবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর নিলয় বলতে লাগলো, এই যে সাতচুন্নি, ঘুম থেকে ওঠেন, ফজরের আজান দিয়েছে, নামাজ পড়তে হবে। আমি নামাজ পড়ব, আপনি ঘুমিয়ে থাকেন। তুমি নামাজ পড়লে আমি ঘুমিয়ে থাকবো কেন? আমিও তোমার সাথে নামাজ পড়বো। কিছুক্ষণ ওয়েট করো, আমি 2টা জায়নামাজ নিয়ে আসতেছি পাশের রুম থেকে, আর তুমি ততক্ষণে অজু করে নাও। এই বলে নীলিমা বিছানা থেকে উঠে চলে আসলো পাশের রুমে। 2টা জায়নামাজ নিচে আবার নিলয়ের রুমে এসে এক পাশে বিছিয়ে অজু করে এসে নিলয়ের সাথে নামাজ আদায় করে নিল। নামাজ আদায় করে নিলয় বিছানায় শুয়ে পড়তে নীলিমা নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, নিলয়, আমি আর তোমাকে বিরক্ত করব না আগের মতো। আমি শুধু এখন তোমাকে বিয়ে করতে চাই, আর কোনো কিছু চাই না। বিয়ে তো করবেন, তা আমি নিজেও জানি। আপনি আমাকে তো ছেড়ে দিবেন না। তবে আপনি আজকে থেকে আপনার বাড়িতে থাকবেন এবং আমি আমার বাড়িতে থাকব। আমি আপনাকে কয়েকটা দিন দেখতে চাই। এই কয়েকটা দিন আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আমি যা ইচ্ছা তাই করি, তাতে আপনি বাধা দিবেন না। ঠিক আছে, বাধা দিব না। তবে একটা জিনিস করতে পারবে না, মেয়ে নিয়ে ঘুরোঘুরি করতে পারবে না এবং মেয়েদের সাথে কথা বলতে পারবে না, আবার তাকাতেও পারবে না। যদি এটা মানতে পারো তাহলে আমি আমার বাড়িতে চলে যাব। ঠিক আছে, আমি মানতে রাজি আছি। আপনি কিছুক্ষণ পর বাসায় চলে যান, আর আমি চাইলে আগের মতো দুষ্টামি ফাইজলামি করতে পারেন। আপনার দুষ্টামি এবং ফাইজলামিগুলো অনেক মিস করেছি এতদিন। ওইগুলো না হয় বিয়ের পরে করা যাবে, তখন দেখবো কতটা অত্যাচার সহ্য করতে পারো তুমি আমার কাছ থেকে। এই বলে নীলিমা নিলয়ের মুখে, গালে, ঠোঁটে সব জায়গায় কিস করে চলে আসলো নিচে। নিলয়ের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে গেল তাদের বাসায়। দেখতে দেখতে দিন কেটে রাত হলো। রাতে নিলয় খাবার টেবিলে বসে আছে, এমন সময় তার আম্মু বলতে লাগলো, নিলয়, মেয়েটা তো এমনিতেই একটু ফাজিল, তবে তোর সাথে খুব মানাবে। তুই এক কাজ কর, মেয়েটাকে বিয়ে করে ফেল। তুই যদি অনুমতি দিস তাহলে আমরা মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বলে তোর বিয়ের ফাইনাল করব। এত তাড়াহুড়া করতেছো কেন? আরো কয়েকটা দিন যাক, এরপরে না হয় দেখা যাবে বিয়ে করব নাকি বিয়ে করব না। ঠিক আছে নিলয়, তোর যখন বিয়ে করার ইচ্ছা হবে তখন আমাদেরকে বলিস। মেয়ের পরিবারের সাথে আগে কথা বলে রাখি, যাতে তোদের বিয়ে শুধু কাজী দেখে পড়িয়ে দিতে পারি। নিলয় আর কোনো কিছু বললো না, সোজা চলে আসলো বাহিরে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘোরাঘুরি করে চলে আসলো বাড়িতে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 1টি মাস। এই 1 মাসে নীলিমা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। নীলিমার এই রকম পরিবর্তন দেখে তার আম্মু বলতে লাগলো, তুই যদি এইরকম সব সময় থাকতি তাহলে তোর জন্য কত ভালো ভালো ছেলে আসতো বিয়ে করার জন্য, আর তুই কিনা তোর চাইতে 5 থেকে 6 বছরের ছোট ছেলেকে বিয়ে করার জন্য পাগল হয়ে পড়েছিস। আম্মু, আমি তাকে পছন্দ করি, আর সে ছোট হোক বা বড় হোক তাতে আমার কোনো কিছু যায় আসে না। তার সাথে আমি সারা জীবন থাকবো, এটাই অনেক। এইসব কথাবার্তা বলতেছে এমন সময় নীলিমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে নিলয় কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে নিলয় বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এই 1 মাসের মধ্যে আমাদের বাসায় একদিনও আসলেন না কেন? কলেজে তো ঠিক দেখা হয়েছে, কথাবার্তাও হালকা পাতলা বলেছেন। আমাদের বাসায় আসলে সমস্যা নাকি? সমস্যা হতে যাবে কেন? শ্বশুর বাড়িতে যাবো, এটা যদি সমস্যা হয় তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে কি করব? আপনাদের বাড়িতে যাই নাই। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন আপনি বিয়ে না করে আমাকে আপনার বাড়িতে তুলবেন ততদিন যাব না। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, কালকে আমরা আসতেছি। আপনাকে বিয়ে করব আমি কালকে। বিশেষ হয় না আপনি কালকে আসবেন। এর আগেও কতবার বলেছেন, কিন্তু একবারও আসেন নাই। এবার সত্যি সত্যি আসবো। আমার জন্য রান্না করে রাখেন আর নিজের হাতে খাইয়ে দিবেন আপনার রুমে নিয়ে আমাকে। ঠিক আছে, কালকে আসেন, এরপরে দেখা যাবে নিজের হাতে খাইয়ে দেন নাকি আপনি আপনার নিজের হাত খান। এই বলে নিলয় কলটা কেটে দিল। রাতে খাবার টেবিলে বসে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু আম্মু, আমি নীলিমাকে কল দিয়ে বলে দিয়েছি কালকে আমরা যাব আর কালকে বিয়ে হবে। ভালো কাজ করেছিস।
আমিও তোকে ভাবছিলাম বলবো বলবো, কিন্তু আর বলতে পারিনি। কালকে দুপুরের দিকে চলে যাব। আমি নীলিমার আম্মু এবং আব্বুর সাথে কথা বলে রাখবো। নিলয় আর কোনো কিছু না বলে ওইখান থেকে সোজা চলে গেল তার রুমে। দেখতে দেখতে রাত কেটে সকাল হলো। সকালে খাওয়া দাওয়া করে নীলিমার জন্য কিছু জিনিসপত্র কিনতে চলে গেল নিলয়। সবকিছু কেনাকাটা করে বাড়িতে নিয়ে আসলো। দুপুর 12:45। নিলয় এবং তার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে নীলিমাদের বাড়ির সামনে। কলিং বেল দিতে নীলিমার আম্মু এসে দরজা, আরে আপনারা চলে এসেছেন, ভিতরে আসেন। নিলয় ভেতরে চলে আসলো তার আব্বু আম্মুকে নিয়ে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বললে কাজী সাহেবকে নিয়ে আসলো নিলয়ের আব্বু। সবার সম্মতিতে বিয়ে হয়ে গেল দুইজনের। রাতের খাওয়া দাওয়া করে নিলয়ের আম্মু নীলিমাকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। সবাই বসে বসে আড্ডা দিতেছে। এমন সময় নীলিমা বলতে লাগলো। এই বলে নীলিমা নিলয়কে নিয়ে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে নিলয়ের সামনে এসে বলতে লাগলো, শাশুড়ি আম্মু, আমি আপনার পিচ্চি ছেলেকে নিয়ে রুমে যাইতেছি। ওর সাথে আমার অনেক বোঝাপড়া আছে। সে অনেক দৌড়াদৌড়ি করেছে আমাকে এবং কষ্ট দিয়েছে। এই কষ্টের জন্য তাকে তো সাজা পেতেই হবে। এখন কোথায় পালিয়ে যাবি? 1 মাস আমাকে সময় দিয়েছিলে, আমি কারোর সাথে কথাবার্তা বলি নাই। তোকে আমি এতবার বারণ করার পরেও তুই মেয়েদের সাথে কথা বলেছিস, ঘুরোঘুরি করেছিস, হাতে হাত মিলিয়েছিস। তোকে কি আমি ধর্ষণ করব? ও আম্মু গো বাঁচাও গো, এই মেয়েটা আমাকে ধর্ষণ করবে, আমাকে বাঁচিয়ে নাও। আজকে তোকে বাঁচানোর জন্য কেউ আসবে না, একমাত্র তুই আর আমি ছাড়া এখানে কেউ আসবে না। এই বলে নীলিমা নিলয়ের শার্টের কলার ধরে একটা মেরে সবগুলো বোতাম ছিঁড়ে ফেলল। সবগুলো ছিঁড়ে ফেলার পর নীলিমা আস্তে আস্তে নিলয়ের প্যান্টের দিকে হাত বাড়িয়ে দিতে যাবে। এমন সময় নিলয় বলতে লাগলো, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আপনার 2টা পায়ে পড়তেছি, আমাকে ছেড়ে দেন। আমি আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আরে আজকে আমাদের বাসর রাত, আজকে আমিও তোকে ছাড়বো না আর তুইও আমাকে ছাড়বি না। আজকে কে কতক্ষণ মারামারি করতে পারে দেখি। মারামারি করবেন বেশি ভালো কথা, তার মানে এই না যে শরীরের সকল জামা কাপড় খুলে এরপরে মারামারি করতে হবে। এটা সেই মারামারি না, এটা অন্য একটা মারামারি। ওয়েট, আমি আমার জামা কাপড়গুলো খুলে ফেলতেছি, এরপরে তোকে সব কিছু শিখিয়ে দিব কিভাবে কি করতে হয়। নীলিমা তার জামা কাপড় খুলে নিলয়কে তার বুকের সাথে চেপে ধরলো। হুট করে নিলয়ের 2টা হাত নীলিমার বুকের উপরে উঠে গেল। নীলিমা নিলয়কে লিপকিস করতেছে, এদিকে নিলয় আস্তে আস্তে নীলিমার সাথে রেসপন্স করতেছে। বেশ কিছুক্ষণ লিপকিস করার পর নিলয় ছেড়ে দিতেই নীলিমা নিলয়কে বুঝিয়ে দিতে লাগলো কিভাবে মারামারি করতে হবে। নিলয় সবকিছু বুঝে নিয়ে নীলিমার উপরে ঝাঁপিয়ে পড়ল। এদিকে নীলিমা চিৎকার করতেছে, কিন্তু নিলয় সেদিকে পাত্তাই দিচ্ছে না। নিলয় তার মতো করে আদর করতেছে। তারা একে অপরকে আদর এবং মারামারি করতে থাকুক। আমরা তাহলে আজকে বিদায় নিই। গল্পটা তাহলে এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।